বিশ্ব ভ্রমণকারী ইবনে বতুতার জীবনী। ইবনে বতুতা বিশ্ব ভ্রমণের অগ্রদূত। ইবনে বতুতা একজন বিশিষ্ট আরব পর্যটক, ভ্রমণ বিষয়ক লেখক এবং গবেষক ছিলেন। পুরো নাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল্লাওয়াতি আলতানজি ইবনে বতুতা। তিনি মধ্যযুগের অন্যতম বিখ্যাত পরিব্রাজক, যিনি তাঁর দীর্ঘ ভ্রমণপথের মাধ্যমে বিভিন্ন দেশ, সংস্কৃতি ও সভ্যতার সংস্পর্শে এসেছিলেন। ইবনে বতুতা প্রায় ৩০ বছর ধরে ভ্রমণ করে প্রাচীন বিশ্বের একটি বিরাট অংশ আবিষ্কার করেন। তাঁর ভ্রমণপথ প্রায় ৭৫,০০০ মাইল এবং তিনি ৪৪টি আধুনিক দেশের ভূখণ্ডে গিয়েছিলেন। তাঁর লেখা ভ্রমণ কাহিনী, রিহলা আজও ইতিহাস, ভূগোল এবং সংস্কৃতির গুরুত্বপূর্ণ দলিল। শৈশবকাল ও শিক্ষা জীবন। ইবনে বতুতা ১৩০৪ সালের ২৪ ফেব্রুয়ারিতে মরক্কোর তানজিয়ের শহরে জন্মগ্রহণ করেন। তিনি একটি শিক্ষিত ঐতিহাসিক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার ইসলামী আইনশাস্ত্র, ফিকাহ চর্চায় নিয়োজিত ছিল। শৈশব থেকেই ইবনে বতুতা ফিকাহ, ধর্মতত্ত্ব এবং সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। তিনি ধর্মীয় এবং আইনি শিক্ষা গ্রহণের পাশাপাশি ভ্রমণের প্রতি গভীর আগ্রহী হয়ে ওঠেন। প্রথম ভ্রমণ, হজযাত্রা। ১৩২৫ সালে মাত্র ২১ বছর বয়সে ইবনে বতুতা পবিত্র হজ পালন করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হন। এটি ছিল তাঁর প্রথম বড় ভ্রমণ। তানজিয়ার থেকে মক্কা পর্যন্ত প্রায় ৩,০০০ মাইলের দীর্ঘ পথ তিনি পায়ে হেঁটে এবং বিভিন্ন যানবাহনে অতিক্রম করেন। পথে তিনি উত্তর আফ্রিকার আলজিয়ার, তিউনিস, ত্রিপোলি এবং মিশর ভ্রমণ করেন। মিশরে নীল নদীর তীরবর্তী শহর কায়রো এবং আলেকজান্দ্রিয়া তাঁর দৃষ্টি আকর্ষণ করে। মক্কায় হজ পালন শেষে ইবনে বতুতা স্থির থাকতে পারেননি। ভ্রমণপিপাসু মন তাঁকে আরও অজানা দেশ ও সংস্কৃতি আবিষ্কারে প্রেরণা দেয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণ। ইবনে বতুতা তাঁর ভ্রমণে ৩টি মহাদেশের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন। ১. উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য ভ্রমণ। মক্কা থেকে হজ পালন শেষে তিনি ইরাক, ইরান, সিরিয়া এবং ইয়েমেন ভ্রমণ করেন। তিনি বাগদাদের সমৃদ্ধ সভ্যতা, দামাস্কাসের শিক্ষা প্রতিষ্ঠান এবং বসরার সাংস্কৃতিক বৈচিত্র্যের সঙ্গে পরিচিত হন। এই অঞ্চলে তিনি ইসলামী সভ্যতার শৈল্পিক ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষতা প্রত্যক্ষ করেন। ২. ভারতীয় উপমহাদেশ ভ্রমণ। ১৩৩৪ সালে ইবনে বতুতা ভারত উপমহাদেশে ভ্রমণ করেন। তিনি দিল্লির সুলতান মুহাম্মদ বিন তুঘলকের রাজদরবারে কাজ শুরু করেন। সেখানে তিনি একজন বিচারক, কাজী হিসেবে নিযুক্ত হন। দিল্লিতে অবস্থানকালে ইবনে বতুতা সুলতানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। তবে পরবর্তীতে রাজদরবারে রাজনীতির কারণে তিনি সেখানে বেশি দিন থাকতে পারেননি। ৩. দক্ষিণ পূর্ব এশিয়া ও চীন ভ্রমণ। ভারত থেকে ইবনে বতুতা মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং চীনে ভ্রমণ করেন। মালদ্বীপে তিনি কিছু সময়ের জন্য প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। চীনের হংজু এবং কুয়াংচু শহরের উন্নত প্রযুক্তি ও সংস্কৃতি তাঁকে মুগ্ধ করে। ৪. পশ্চিম আফ্রিকা ভ্রমণ। ইবনে বতুতা মরক্কোতে ফিরে যাওয়ার পর পশ্চিম আফ্রিকার মালি সাম্রাজ্য এবং টিম্বাকটু ভ্রমণ করেন। এই অঞ্চলে তিনি আফ্রিকার ধনী সভ্যতা, বিশিষ্ট মালি সাম্রাজ্যের সুবর্ণযুগের সাক্ষী হন। মালদ্বীপ ভ্রমণে ঐতিহাসিক কাহিনী। বিখ্যাত মুসলিম পর্যটক ইবনে বতুতা ১৩৪৪ সালে মালদ্বীপ ভ্রমণ করেন এবং তার ভ্রমণ বৃত্তান্তে এই দ্বীপপুঞ্জের ইসলাম গ্রহণের কাহিনী তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে মালদ্বীপের জনগণ একসময় বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। তবে ১২শ শতাব্দীর দিকে এই অঞ্চলে ইসলাম প্রচার শুরু হয়, যা মূলত আরব বণিক ও ধর্মপ্রচারকদের মাধ্যমে ঘটেছিল। ইবনে বতুতা মালদ্বীপের একটি কিংবদন্তির কথা উল্লেখ করেন, যেখানে বলা হয় যে দ্বীপবাসীরা অতীতে সমুদ্র থেকে উঠে আসা এক দৈত্য বা জিনের ভয়ে প্রতি মাসে এক কুমারী মেয়েকে তার কাছে উৎসর্গ করত। এই প্রথা দ্বীপের জনগণের মধ্যে গভীর আতঙ্ক তৈরি করেছিল। তখন এক আরব ধর্মপ্রচারক আবুল বারাকাত আল বারবারি মালদ্বীপে এসে তাদের এই সমস্যার সমাধান দেন। তিনি কোরআনের আয়াত পাঠ করে দৈত্যটিকে তাড়িয়ে দেন। এতে দ্বীপবাসী মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করে। ইবনে বতুতা উল্লেখ করেন যে মালদ্বীপের জনগণ ইসলামের প্রতি গভীরভাবে আনুগত্যশীল। তারা নামাজ আদায় ও রমজানের রোজা রাখার ক্ষেত্রে খুবই নিষ্ঠাবান। তবে
তিনি লক্ষ্য করেন যে তাদের ইসলামী শিক্ষায় কিছু ঘাটতি ছিল, যা তিনি তার বিচারপতি, কাজী হিসেবে দায়িত্ব পালনের সময় উন্নত করার চেষ্টা করেন। মালদ্বীপের ইসলাম গ্রহণের এই কাহিনী শুধু একটি ধর্মীয় পরিবর্তনের নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক উন্নতির প্রতীকও। ইবনে বতুতা এই ঘটনাকে তার লেখায় এত সুন্দরভাবে উপস্থাপন করেন যে তা পরবর্তী যুগে মালদ্বীপের ইতিহাস ও সংস্কৃতির একটি অমূল্য অংশ হিসেবে বিবেচিত হয়েছিল। তার লিখিত রিহলা গ্রন্থে ভ্রমণ কাহিনী লিখেন। ইবনে বতুতা তাঁর ভ্রমণের অভিজ্ঞতা রিহলা গ্রন্থে লিখে রেখে যান। পুরো নাম তুহফাত আল-নুনজার ফি গারায়েব আলামসার ওয়া আজায়েব আল-আসফার। তিনি তাঁর ভ্রমণ কাহিনীতে বিভিন্ন অঞ্চলের ভূগোল, সংস্কৃতি, ধর্ম, অর্থনীতি এবং সামাজিক প্রথার বিস্তারিত বিবরণ দিয়েছেন। রিহলা শুধু ভ্রমণ কাহিনী নয়, বরং এটি মধ্যযুগের একটি জীবন্ত ইতিহাস। ইবনে বতুতার অবদান। ইবনে বতুতার অবদান বহু দিক থেকে গুরুত্বপূর্ণ। ১. ভূগোলবিদ্যা। তাঁর ভ্রমণ কাহিনী প্রাচীন বিশ্বের ভূগোল ও পরিবেশ সম্পর্কে সমৃদ্ধ তথ্য সরবরাহ করে। ২. সংস্কৃতির বিনিময়। তিনি বিভিন্ন জাতি ও সভ্যতার মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ স্থাপন করেছিলেন। ৩. ইতিহাসের সংরক্ষণ। তাঁর লিখিত রিহলা মধ্যযুগের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বুঝতে সাহায্য করে। ৪. ভ্রমণ সাহিত্য। ইবনে বতুতা ভ্রমণ সাহিত্যের অগ্রদূত হিসেবে স্বীকৃত। ইবনে বতুতার জীবন থেকে শিক্ষণীয় দিক। ১. দুর্দমনীয় জিজ্ঞাসা। অজানাকে জানার জন্য তাঁর তীব্র আকাঙ্ক্ষা আমাদের অনুপ্রাণিত করে। ২. সাহস ও ধৈর্য। তাঁর ভ্রমণ ছিল দীর্ঘ এবং বিপদসংকুলান। তা সত্ত্বেও তিনি কখনও পিছু হটেননি। ৩. সংস্কৃতির প্রতি শ্রদ্ধা। তিনি প্রতিটি জাতি ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করেছেন। ৪. জ্ঞানপিপাসু মন। ইবনে বতুতা শিক্ষার গুরুত্ব এবং জ্ঞানার্জনের প্রেরণা জাগান। শেষ জীবন ও মৃত্যুবরণ। ইবনে বতুতা তাঁর জীবনের শেষ সময় মরক্কোর ফেস শহরে কাটান। ধারণা করা হয় ১৩৭৭ সালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর লিখিত রিহলা গ্রন্থটি তাঁকে ইতিহাসে অমর করে রেখেছে। পরিশেষে বলা যায় যে ইবনে বতুতা শুধু একজন পর্যটক নন, তিনি ইতিহাস, ভূগোল এবং সংস্কৃতির এক অনন্য দলিল রচনা করে গেছেন। তাঁর ভ্রমণ কাহিনী আজও প্রাচীন বিশ্বের জানালা খুলে দেয়। সাহস, ধৈর্য এবং অনুসন্ধিৎসু মনের প্রতীক ইবনে বতুতা বিশ্বের ভ্রমণপ্রেমীদের জন্য চিরকালীন প্রেরণার উৎস হয়ে থাকবে।